বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, যেটি ইতিমধ্যে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। সুন্দরবনের গভর্নর খানজাহান আলী দ্বারা নির্মিত এই ষাট গম্বুজ মসজিদকে নিয়ে আজকে আমাদের ভ্রমণ। তবে চলুন শুরু করা যাক ষাট গম্বুজ মসজিদের ভ্রমণ কাহিনী। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে কিভাবে যাবেন, কি কি দেখবেন এবং আপনাদের যাবতীয় সকল কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভ্রমণ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আজকে আমরা যাব খুলনা থেকে। আর খুলনা থেকে আপনারা কিভাবে যাবেন, তাছাড়া ঢাকা থেকেও কিভাবে আসবেন, দুইটাই আমি বলে দিব। তো যদি আপনারা খুলনা থেকে যান তাহলে খুলনা ভ্রমণও আপনার হয়ে যাবে, পাশাপাশি ষাট গম্বুজ মসজিদও দেখা হয়ে যাবে এবং খুলনার যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওতে খুলনার কিছু সৌন্দর্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি খুলনা সোনাগা বাস স্ট্যান্ড। আর এখন আছি, এটা হচ্ছে শিববাড়ি মোড়, খুলনা শিববাড়ি মোড় বলা হয়। তো আপনারা খুলনার যে কোনো স্থান থেকে অটো বা রিক্সা করে চলে আসতে হবে সোনাগা বাস স্ট্যান্ডে। খুলনা শহরের যে কোনো স্থান থেকে অটো বা রিক্সা যদি আপনি সোনাগা বাস স্ট্যান্ড আসেন তাহলে অটোতে হয়তো খরচ পড়বে 15 থেকে 20 টাকা, আর রিক্সা হয়তো খরচ পড়বে 30 থেকে 40 টাকা। চলে আসলাম সোনারাঙ্গা বাস স্ট্যান্ডে। তো এখানে আসলে আপনারা মোটামুটি অনেক বাস পেয়ে যাবেন। এখান থেকে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা এই বাসগুলো এখানেই আসে। তো আমরা এখান থেকেই যেই বাসগুলো বাগেরহাট যায় সেই বাসে করেই আমরা এখন ষাট গম্বুজ মসজিদে যাব। তবে চলুন দেখি বাস কোথায় পাওয়া যায়। বাস স্ট্যান্ডে একজনকে জিজ্ঞেস করে বাস স্ট্যান্ডের অবস্থানটা জেনে নিলাম। তো আমরা এখন চলে আসছি সেই বাসের কাছেই, একদম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের মোড়ে বাসগুলো এখান থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এই বাসগুলোকে গেটলক বাস বলা হয়। তো আপনারা এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যদি বাসে যান আর ষাট গম্বুজ মসজিদ পর্যন্ত তাহলে আপনার ভাড়া নেবে 100 টাকা। আর এই বাসগুলো খুবই সাইজে ছোট, তো আপনার যারা একটু স্বাস্থ্য ভালো তাদের হয়তো একটু বসতে সমস্যা হবে। তো এখান থেকে বাসগুলো 20 থেকে 30 মিনিট পর পর আপনারা বাস পেয়ে যাবেন এবং যাত্রী ফিল আপ হলেই এখান থেকে বাসগুলো ছেড়ে যায়। আমরা এখন খুলনার অন্যতম একটি সুন্দর ব্রিজ এবং নদী, রূপসা সেতু বলা হয়। তো আমরা এটি পার হয়ে যাচ্ছি এখন। যারা ঢাকা থেকে সরাসরি আসতে চান তারা ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড এবং গাবতলী বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ধরনের বাসগুলো ছেড়ে আসে। জনপ্রতি 650 থেকে 800 টাকা এবং বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে নেবে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া করেই আপনার চলে আসতে পারবেন ষাট গম্বুজ মসজিদের কাছে। মসজিদের একদম কাছে বাস আমাকে নামিয়ে দিয়েছে এবং এখান থেকে বাহির থেকে ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমরা এখন সামনে গেটে গিয়ে দেখবো এখানে কি অবস্থা। ভেতরে প্রবেশের আগে অবশ্যই আপনাকে এখানে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য এখানে দেওয়া আছে। বিদেশি পর্যটকের জন্য 500 টাকা, দেশি পর্যটকের জন্য 30 টাকা এবং ছাত্র ছাত্রীদের জন্য 10 টাকা। সার্কভুক্ত দেশগুলোর জন্য 200 টাকা। তো আমরা এখানে দেখে নেই আর কিছু নির্দেশনা এখানে আছে। তো এখানে একটি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একটা আর সময়সীমা দেওয়া আছে এবং এখানে মূল্য তালিকা দেওয়া আছে। তো আপনারা সময়সীমাটা দেখে নেবেন যে কখন আপনারা এখানে আসবেন। তো আমরা এখানে 30 টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নিলাম। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে একদম জনশূন্য, কারণ এখন সকাল 9টা বাজে। আমি খুব সকালবেলায় চলে আসছি। আর এই কারণটা সকালবেলা আসলে লোকজনের ভিড়টা কিছুটা কম থাকে এবং সুন্দরভাবে ঘোরা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম মানুষ নেই, মানে আমি প্রথম এন্ট্রি করলাম এবং একদম জনশূন্য, যে কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের বাংলাদেশে যে 20 টাকার নোট আছে এখানে কিন্তু এরকম ষাট গম্বুজ মসজিদের ছবিটা আছে। আর এসে সেটা মিলিয়ে নিলাম যে সবকিছুই ঠিকঠাকই আছে আর কি। তো আপনারা এটা দেখতে পারেন যে আমাদের যে 20 টাকার নোট যেটি আছে এটি কিন্তু আসলে ষাট গম্বুজ মসজিদের একটি সুন্দর একটি ছবি দেওয়া আছে, যে কারণে আসলে এখানে ভ্রমণ করার অন্যতম একটু আগ্রহ সৃষ্টি হয়েছে। তো ঢুকতে বাম পাশে এরকম বাগান আর সবুজে ঘেরা বাগান এবং কিছু বাচ্চাদের রাইড পার্কের মতো পেয়ে যাবেন। আর হাতে ডান পাশে আছে বাগেরহাট জাদুঘর। 15শো শতাব্দীতে খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছে বলে ধারণা করা হয়।
এবং এই মসজিদে ব্যবহৃত পাথরগুলো যেগুলো আপনারা দেখতে পারবেন, এগুলো কিন্তু রাজমহল থেকে আনা হয়েছিল। ইউনেস্কো ১৯৮৩ খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়ে দেয়। দূরের এই স্থান থেকে মসজিদটি দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে। এবং এখান থেকে যদি হচ্ছে ২০ টাকার নোটে যেই ছবিটি আছে, এটি যদি আপনি ধরেন একদম মিলে যাবে। মনে হবে যে এখান থেকে হয়তো ছবিটি তোলা হয়েছিল। তো আমরা যে প্রবেশ পথ আছে সামনে, সেই প্রবেশ পথ ধরেই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে যদি হচ্ছে আপনারা মসজিদের দূরের দৃশ্যটুকু দেখতে চান, খুবই সুন্দর লাগবে। আর পর্যটন যে এরিয়াগুলো আছে, দেখুন রাস্তাটা কত পরিষ্কার। তো আমরা চেষ্টা করব রাস্তাঘাট এবং যে পর্যটন এরিয়াগুলো, এখানে কোনো ধরনের ময়লা বা হচ্ছে কোনোভাবে যেন এটা সৌন্দর্য নষ্ট না হয়, সেই কারণে এখানে ওয়েস্ট বিন আছে। আপনারা হচ্ছে যার যার প্রয়োজনীয় যদি ওয়েস্টেজ থাকে তাহলে সেগুলো বিনে ফেলে দিবেন। তো কিছু দূর রাস্তা ধরে আপনারা যদি সামনে এগিয়ে যান, তাহলে প্রবেশপথের মুখেই এরকম সুন্দর একটি গেট পেয়ে যাবেন। আমরা এই গেটের প্রবেশদ্বার দিয়েই ভিতরে প্রবেশ করব এবং গেটের দুই পাশেই কিছু নির্দেশনা খুব সুন্দরভাবে দেওয়া আছে। ষাট গম্বুজ মসজিদের ইতিহাস এবং এটার বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেন যারা এখানে ঘুরতে আসবে তারা যেন ষাট গম্বুজ মসজিদের যে ঐতিহ্য, যে কারণে এটি ইউনেস্কো ধারা স্থান পেয়েছে, এটি যেন সবাই জানতে পারে এবং এই মসজিদের বৈশিষ্ট্য সম্পর্কে সবার একটি ধারণা হয়। তো দূর থেকে প্রবেশদ্বার থেকে হচ্ছে মসজিদের সৌন্দর্যটা আপনারা ঠিক এরকম একটি লুক পেয়ে যাবেন। যেহেতু আমি খুব সকালবেলা এসেছিলাম, এখানে এখন পর্যন্ত খুব বেশি লোকজন এসেছে বলে মনে হচ্ছে না। তো ভেতরে প্রবেশ করেই মসজিদের দুই পাশে এরকম দুটি কড়ই গাছ, খুব বড় কড়ই গাছ দেখতে পারবেন, যেটি মসজিদের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং মসজিদের ভেতরে প্রবেশের হাতে ডান পাশে এবং বাম পাশে এরকম সুন্দর সবুজে ঘেরা মাঠের মতো অংশ দেখতে পারবেন। মসজিদটি বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ১০৪ ফুট লম্বা, এবং ভেতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় ১৪৩ ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ৮৮ ফুট পর্যন্ত লম্বা। এবং মসজিদটির পূর্ব দিকের দেয়ালে রয়েছে ১১টি দরজা এবং অন্য দরজাগুলোর থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড়। আর উত্তর এবং দক্ষিণ দিকে দেয়ালে রয়েছে ৭টি করে ১৪টি দরজা। এবং মসজিদটিতে ৪ কোণে ৪টি গোলাকার মিনার রয়েছে এবং সামনে এরকম প্রশস্ত একটি মাঠের মতো, দুই পাশে মাঠের মতো এবং দুই পাশে দুটি কড়ই গাছ রয়েছে। মসজিদের প্রবেশ মুখে এরকম একটি নির্দেশনা রয়েছে যেন ভিতরে পানাহার বা কোনো কিছু খাবার এগুলো নিষেধ। মসজিদটির ভেতরে মোট ৭টি পিলার আছে এবং এই পিলারগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ৬ সারিতে মোট ১০টি করে বিন্যস্ত আছে। এই ৬০ গম্বুজ মসজিদে ১১টি সারিতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। আর মিনারের উপর ৪টি গম্বুজ সহ এখানে মোট গম্বুজ সংখ্যা ৮১টি। অনেকেরই মতে খান জাহান আলী এই মসজিদটিকে দরবারঘর হিসেবে ব্যবহার করতেন এবং এই দরজাই তার প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হতো। আবার কেউ কেউ বলেন এই মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। এই ৬০ গম্বুজ মসজিদের নামকরণের পিছনেও আসলে কিছু কথা রয়েছে। অনেকের মতে মসজিদের ছাদকে ধরে রাখার জন্য ভেতরের অংশে মোট ৭টি পিলার রয়েছে। এই ৭টি পিলার উপর ভিত্তি করেই এই মসজিদটিকে নামকরণ করা হয় ৬০ গম্বুজ মসজিদ। এবং এটির গম্বুজের সংখ্যা নিয়ে হচ্ছে বিভ্রান্তি রয়েছে বা ছিল। এবং ঐতিহ্যবাহী এই মসজিদটির ছাদ জুড়ে গম্বুজের সারি রয়েছে এবং ছাদের যেই ৭টি করে সারিবদ্ধ গম্বুজ থাকার কারণে
এক সময় এটি স্থানীয়দের কাছে সাত গম্বুজ নামে পরিচিত ছিল এবং পরবর্তীতে এটি মানুষের মুখে পরিবর্তন হয়ে হচ্ছে ষাট গম্বুজ রূপে এটি নামকরণ করা হয়। যেটি আগেই বলেছিলাম, আসলে বাস্তবে এই মসজিদের ছাদে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। এছাড়া চার কোণায় থাকা ৪টি মিনারের উপরেও হচ্ছে ৪টি গম্বুজ যুক্ত আছে। যে কারণে এটার মোট গম্বুজ সংখ্যা দাঁড়ায় হচ্ছে ৮১টি। আপনারা মসজিদের ভেতরে অবশ্যই প্রবেশ করতে পারবেন এবং সেজন্য অবশ্যই পবিত্রতা রক্ষা করেই হচ্ছে ভেতরে প্রবেশ করবেন। তো মসজিদের ভেতরে সৌন্দর্য উপভোগ করে একটু সামনে বেরিয়ে আসলাম। তো এই জায়গাটা হচ্ছে যেহেতু কড়ই গাছ আছে, তো এখানে আসলে যেহেতু গরমের ভেতরে এসেছি, সেখানে এখানে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডায় বিশ্রাম নিয়ে নিলাম। আর ষাট গম্বুজ মসজিদের ভেতরে প্রবেশ করার পর থেকে আসলে ভালোই লাগছে। কারণ হচ্ছে এরকম ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে বাংলাদেশে, যদি আপনারা এই স্থানগুলোতে ভ্রমণ করেন, আপনাদের প্রবেশের পর থেকে আসলে ভালো লাগবে এবং এটির ইতিহাস সম্পর্কে জানতে এবং এটার স্থাপনা সম্পর্কে জানতে একটা আগ্রহ ফিল করবেন আপনারা। এখন চলুন আমরা মসজিদের পেছনে এবং চারপাশটা আরেকটু ঘুরে দেখি। তো মসজিদ থেকে বের হয়ে হাতের ডান পাশেই এদিক দিয়ে সামনে এগিয়ে যাই, দেখি এই পাশে কি আছে। এ পাশ দিয়ে হচ্ছে একটি প্রবেশ পথ আছে, যদিও এই প্রবেশ পথটি এখন হয়তো ব্যবহৃত হচ্ছে না। যদি যে মসজিদের বাহিরের যেই দরজাগুলো আছে এবং দেখতে পাচ্ছেন এই স্থাপনাগুলো আসলে খুব সুন্দরভাবে করা হয়েছিল এবং এটার কারুকাজগুলো এখনো দৃশ্যমান। যে কতটুকু নিখুঁতভাবে আসলে কতটুকু সুন্দর করে আসলে স্থাপনাগুলো করার চেষ্টা করা হয়েছে বা করা হয়েছে, এগুলো আসলে আমরা এখন উপভোগ করছি। এবং এই জিনিসগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন, সামনে থেকে দেখবেন, তখন আপনার ভেতরেও আসলে অনেক ধরনের প্রশ্ন এবং হচ্ছে কল্পনার জগতেও হচ্ছে আপনি অনেকটা হারিয়ে যাবেন আরকি। যে আসলে তখনকার যারা এটা নির্মাণ করেছে তারা কিভাবে করেছে বা এখানে যারা হচ্ছে আ দরবারের কাজে এটি ব্যবহৃত হতো, তখন আসলে কর্মকান্ডগুলো কেমন হতো এবং তারা কিভাবে এখানে চলাচল করতো। এই বিষয়গুলো আসলে এখন কিন্তু আমাদের ইমাজিনেশনে আসলে চলে আসে। এবং নির্মাণের সময় আসলে যেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছে, এগুলো আসলে দেখলে অনেকটাই আসলে অবাক করার মতো। আর এটি হচ্ছে মসজিদের পিছনের অংশ। পিছনের অংশ দিকে হচ্ছে দেখা যাচ্ছে একদম কর্নারে একটি খেজুর গাছ রয়েছে। আর এই বিল্ডিংটি বা হচ্ছে স্থাপনাটি অনেকটা হচ্ছে লাল ইট দিয়ে তৈরি, বোঝা যাচ্ছে। কারণ বাইরের অংশটুকু অলমোস্ট হচ্ছে একটু রেডিশ কালার এবং চারপাশে বাউন্ডারি করা আছে এটার। আর চারপাশে হচ্ছে সবুজ গাছ। মসজিদের পেছন থেকে ঠিক এরকম একটি ভিউ হচ্ছে পাওয়া যাবে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, তো অবশ্যই চেষ্টা করবেন একদম মসজিদের চারপাশটা খুব ভালোভাবে ঘোরার জন্যে। চলুন এখন আমরা মসজিদের পেছনের যে দরজাটা আছে, প্রবেশপথ, এটা দিয়ে বাইরে বের হয়ে দেখি কি আছে। তো এটি হচ্ছে একটি প্রবেশপথ। তো অত্যন্ত সুন্দর। একদম ন্যাচারাল একটা পরিবেশ, প্রাকৃতিক একটা পরিবেশ। দেখুন কত সুন্দর! বিশাল বড় একটা দিঘি আছে এখানে। অসাধারণ! তো আপনারা যারা একটু গরমের ভেতরে আসবেন, যদি খুব বেশি গরম লাগে, চারপাশটা ঘুরে যখন পিছনের দিকে আসবেন, তখন এই জায়গাটা দেখে কিন্তু আপনার আসলে মন ভরে যাবে। আর পিছন থেকে হচ্ছে মসজিদের দৃশ্যটা ঠিক এরকম। আ বের হয়ে হাতের ডানে এবং বামে ২ টা রাস্তা আছে। একটু সামনে এগুলি হচ্ছে দিঘির কাছে হচ্ছে একটি ঘাটের মতো আছে। তো আ এই দিঘির নামটা হচ্ছে যতটুকু আমি দেখলাম, চলুন সামনে থেকে দেখা যাক। তো দিঘির কাছেও এরকম একটি সংক্ষিপ্ত ইতিহাস আ দেয়া আছে। তো আপনারা হচ্ছে এগুলো পড়বেন। যখন এই এরিয়াগুলোতে আসবেন, তখন এখানকার ইতিহাস জানার জন্য হলেও আপনারা কিছুক্ষণ সময় ধরে এই নির্দেশনাগুলো একটু পড়বেন। তো ঘাট থেকে হচ্ছে একদম ঘাটের পাশে হচ্ছে এরকম শাপলা ফুলের কিছু দেখা যাচ্ছে এবং পিছনে হচ্ছে মসজিদ। তো আপনারা যারা মসজিদে নামাজ পড়তে চান, তারা হচ্ছে এই ঘাট থেকেও উঁচু করে যেতে পারবেন। আর এই দিঘিটার নাম হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। মানে ঘোড়া দিঘি নামে হচ্ছে পরিচিত। তো এটি হচ্ছে মসজিদের একদম পিছনে অবস্থিত। এতক্ষণ আসলে গরমে যে অস্বস্তি লাগছিল
পেছনের দিকে আসলে এই জায়গাটা এসে অনেকটাই ভালো লাগছে, কারণ এই জায়গাটা অনেকটাই ঠান্ডা, যেহেতু বড় বড় গাছ রয়েছে পিছনে এবং বিশাল বড় দিঘি। আপনি যদি পেছনের এ পাশটায় আসেন অনেক ভালো লাগবে। আর আমার কাছেও মনে হচ্ছে যে এই জায়গাটাতে যদি আপনি বিকেলের দিকে আসেন তাহলে আসলে কিছুটা গরম কম থাকবে, বা বিকেলের দিকে হচ্ছে এই জায়গাগুলোতে আসলে আরো কিছুটা ভালো লাগতে পারে। আর যদি সকালের দিকে আসেন তাহলে যেটা হবে যে একদম জনশূন্য একটা এরিয়া পাবেন, আপনি খুব সুন্দরভাবে নিজের মতো করে হচ্ছে এই জায়গাতে হচ্ছে ঘুরতে পারবেন। সো এখানে একটা নির্দেশনা আছে যে ঘোড়াদিঘির যে সৌন্দর্য, শাপলা ফুল একদম ঘাটের দুই পাশেই দেখতে পাচ্ছি, অনেক জায়গা জুড়ে হচ্ছে বিস্তৃত। তো এগুলো আসলে তোলা নিষেধ। আর তাছাড়া পর্যটন এরিয়াগুলোতে হচ্ছে চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল পানিতে ফেলা বা চারপাশে ফেলা এগুলো আসলে ঠিক না। তো আমরা চেষ্টা করব যে এগুলো না করার জন্য, এবং প্রত্যেকটা জায়গাতে হচ্ছে তাদের দেখলাম যে ওয়েস্ট বিন দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন যে ওয়েস্ট গুলো আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য। এখানে এসেও ঘাটে বসে হচ্ছে আপনারা দিঘির সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এখানেও বেশ কিছু সময় উপভোগ করতে পারেন। তাছাড়া দিঘির চারপাশেও আপনারা হেঁটে উপভোগ করতে পারেন। হাতের বাম পাশে এবং ডান পাশে সরু রাস্তা আছে। তো এবং রাস্তার কিছু দূর হাঁটার পরপরে হচ্ছে আবার ছাউনি আছে বসার জন্য। তো আপনারা চাইলে দিঘির চারপাশেও ঘুরে এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এত বড় দিঘি দেখে আসলে আমারও গোসল করতে ইচ্ছা হচ্ছিল, যদিও সেটার স্কোপ নেই। তো আপনারা চাইলে হচ্ছে এখানে গোসলও করে নিতে পারেন। মসজিদে ঢোকার হাতের বাম পাশের কর্নার থেকে যদি হচ্ছে মসজিদের ভিউটা দেখি তাহলে ঠিক এরকম ভাবে ভিউটা আমরা দেখতে পারবো। এবং এখান থেকে হচ্ছে বাগেরহাট জাদুঘর, যেটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের এরিয়ার ভেতরেই অবস্থিত, যেটির ওপেন টাইম হচ্ছে 11টায়। যেহেতু আমরা খুব সকালে চলে আসছি, এখনই প্রবেশ করতে পারছি না, তো ওই সময়টুকু পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনি বাগেরহাটের এই জাদুঘরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার 11টার দিকে আসতে হবে। আর যদি চান যে আগে এসে মসজিদের সৌন্দর্য উপভোগ করবেন, বা হচ্ছে 11টার দিকে এসে তারপরে হচ্ছে এটা প্রবেশ করবেন, সেটাও আপনারা করতে পারেন। আর একদম আপনি যেখান থেকেই আসেন, ঢাকা থেকে আসেন বা হচ্ছে খুলনা থেকে আসেন, যে যানবাহনে আসেন একদম মসজিদের কাছে কিন্তু হচ্ছে আপনাদেরকে নামিয়ে দিবে। খুব সহজে হচ্ছে আপনারা এই ষাট গম্বুজ মসজিদটিকে ভিজিট করতে পারবেন। তো মসজিদের সৌন্দর্য এবং হচ্ছে ঘোড়াদিঘির সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে আসছি। আর দেখি সামনে হচ্ছে আমরা বাগেরহাট জাদুঘরে প্রবেশ করতে পারি কিনা। এই মসজিদের বা এরিয়ার ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, হাতের ডান পাশে হচ্ছে এই বাগেরহাট জাদুঘরটি অবস্থিত। তো যেহেতু জাদুঘরের প্রবেশ টাইম 11টায়, তো আমরা এখনই এখানে প্রবেশ করতে পারছি না। আর যদি প্রবেশ করা যেত তাহলে হচ্ছে আমরা এখন এখান থেকে প্রবেশ করে একদম একেবারে বের হয়ে যেতে পারতাম, এবং পরবর্তী গন্তব্য আমাদের যেটি খানজান আলী মাজার শরীফ, সেটি আমরা ভিজিট করে ফেলতে পারতাম। যেহেতু এটির সময় এখনো অনেকটাই বাকি আছে, এখন প্রায় 10:30 মতো বাজে। এবং জাদুঘরের সামনে একটি নির্দেশনা আছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে এটি ওপেন হয়। তো আপনারা হচ্ছে এই নির্দেশনাটুকু একটু মাথায় রাখবেন ভিজিটের সময়। দেখতেই পাচ্ছেন এখনো এটি তালাবদ্ধ অবস্থায় আছে, এখন আমরা এটা প্রবেশ করতে পারবো না। তো আমরা এখন যেটি করব, এই সময়ের ভেতরে খানজান আলী মাজারটি হচ্ছে আমরা ঘুরে আসব, এবং সেটি ঘোরার পরে হচ্ছে আমরা আবার এইখানে প্রবেশ করব। তো এখানে যে নির্দেশনাটুকু আপনাদেরকে দিব, ভেতরে প্রবেশ করার সময় হাতের বাম পাশে হচ্ছে এখানে অজুখানা এবং ওয়াশরুম আছে। আপনারা এখানে এই কাজগুলো করে নিতে পারেন, 5 থেকে 10 টাকা এখানে লাগবে। তো আমরা এই সময়টুকুর ভেতরে এখন সকালে নাস্তাটা করে নিব। তো আপনারা নাস্তা করার জন্য বা খাবার খাওয়ার জন্য হচ্ছে মসজিদের বা হচ্ছে গেটের অপোজিটেই হচ্ছে হোটেলগুলো, খাবার হোটেলগুলো পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা প্রয়োজনীয় নাস্তা বা দুপুরের খাবার করে নিতে পারবেন। নাস্তার পরে হচ্ছে যদি আপনারা আবার ভেতরে প্রবেশ করেন জাদুঘর ভিজিট করার জন্য, তাহলে হচ্ছে আপনারা যখন বের হবেন তখন হচ্ছে গেটে বলে আসতে হবে যে আমি নাস্তা করতে যাচ্ছি, এবং হচ্ছে আপনি আবার প্রবেশ করবেন, এবং আপনি যে টিকিটটি আছে এটি অবশ্যই আপনার সাথে রাখবেন। সকালের নাস্তা শেষে এখনো দেখছি অনেকটুকু সময় বাকি আছে। তো 10 টাকা অটো ভাড়ায় আমি চলে আসছি খানজান আলী মাজার গেটের সামনে। অটোটি ঠিক এই জায়গায় হচ্ছে আপনাকে নামিয়ে দিবে, এবং নেমেই যে গেটটি হচ্ছে চোখে পড়বে সেটি হচ্ছে এটি।
এরকম খুব বড় একটি গেট হচ্ছে আপনার চোখে পড়বে। এখন আপনি এখান থেকে রাস্তা পার হয়ে এই গেট বরাবর সামনের দিকে হাঁটলেই বা অটো বা হচ্ছে এখানে ভ্যান পাওয়া যায়। হয়তো 10 টাকা ভাড়া নেবে, 5 থেকে 10 টাকা, চলে যেতে পারবেন। কিন্তু হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলে হচ্ছে আপনি মাজার শরীফের কাছে পৌঁছে যাবেন। গেট দিয়ে প্রবেশ করে সামনে দিয়ে এগিয়ে যাব, হেঁটে হেঁটে যাব। কিছু দূর হাঁটার পরেই এরকম একটি মোটেল দেখতে পেলাম, যেটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে মনে হচ্ছে। আপনারা যারা দূর থেকে আসবেন বা ঢাকা থেকে আসবেন, যদি কেউ এখানে থাকতে চান আর কি, তাহলে এখানে স্টে করে বাগেরহাটের সৌন্দর্য এবং খুলনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরকম স্থানেও আসলে এরকম একটি হোটেল থাকবে বা মোটেল থাকবে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। তো এটি খুবই একটি ভালো একটি দিক। তো মোটেল পার হয়ে আমরা হচ্ছে মাজারের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই রাস্তার দুই পাশে হচ্ছে আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন, হাতের ডানে এবং বামে। এখানেও খাবারের হোটেল আছে। আর তাছাড়া বিভিন্ন দোকানপাট এখানে আছে। কিছু দূর এগোলেই নিচ থেকে হেঁটে হেঁটে উপরে চলে আসবেন। তো রাস্তাটা কিছুটা ঢালু। নিচ থেকে উপরের দিকে আমরা হেঁটে আসলাম। তো এখানেও গেটের পাশে হচ্ছে বেশ কিছু দোকানপাট আছে, বিভিন্ন জিনিস হচ্ছে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আর কি। তো এটাই হচ্ছে সামনে আমাদের মাজার গেট, আরেকটি গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আপনারা যারা শুধু মাজার দেখতে আসবেন, তারা হচ্ছে সেম ভাবে হচ্ছে আহ, চলে আসতে পারেন ঢাকা থেকে বা খুলনা থেকে। এবং এই মাজারটি দেখার জন্য যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে বাগেরহাটে আসতে হবে। আর হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাই এর জন্ম ভারতে হলেও বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে তিনি ধর্মপ্রচার করতে আসেন এবং তিনি বাগেরহাটে এই বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। তিনি 1459 সালের 23শে অক্টোবর মৃত্যুবরণ করেন এবং এখানে দিঘির উত্তর পাড়ে তার সমাধি সৌধ নির্মাণ করা হয়েছে। এবং এই সৌধর প্রাচীর 25 ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ। এই সমাধিসৌধর ভেতরে একটি পাথরের বেদিতে হজরত খানজান আলীর মাজার অবস্থিত। মাজারের সাথে ষাট গম্বুজ মসজিদের বেশ কিছু মিল রয়েছে। খানজান আলীর মাজার এবং ওরস এবং বিভিন্ন মেলায় এখানে অনেক লোকজন সমবেত হন। অনেকের মতে খানজান আলী আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন, যদিও তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গবেষকদের মতে খানজান আলী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর সমসাময়িক ছিলেন এবং খানজান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। মাজারের একদম সামনেই অবস্থিত এই দিঘিটি। আপনারা অনেকেই জানেন এই দিঘিতে দুটি কুমির ছিল, যেটির নাম ছিল কালা পাহাড় এবং দলা পাহাড় নামে। এই কুমিরের ইতিহাস আসলে 600 বছরের আগের। আহ, শোনা যায় বা হচ্ছে জানা যায় যে খানজান আলী মাজার সংলগ্ন এই ঠাকুর দিঘির খননের পরে একজোড়া মিঠা পানির কুমির এখানে অবমুক্ত করা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে আসল কুমিরের যেই বংশধারা, এটি প্রায় 600 বছর ধরে আসলে দিঘিতে টিকে ছিল। কিন্তু বংশবৃদ্ধি আর না হওয়ার কারণে, বাধ্যকতার কারণে হচ্ছে 2015 সালে আর সর্বশেষ মূল বংশধরের কুমিরের আসলে এখানে মৃত্যু হয়। এই কুমিরের ঐতিহ্য ধরে রাখার জন্য 2005 সালে ভারত থেকে নতুন কুমির আনা হয়েছিল। এবং রিসেন্টলি হচ্ছে যেটা আপনারা সবাই মোটামুটি জানেন যে এখানে একটি বাচ্চাকে হচ্ছে কুমির নিয়ে যায় এবং পরবর্তীতে সেই কুমিরটিকে এই দিঘি থেকে হচ্ছে সরিয়ে অন্য কোনো একটা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল আর কি। এখানে কুমির দেখিয়ে হচ্ছে টাকা নেওয়ার একটি অভিযোগ ছিল, বা হচ্ছে আমরা অনেক সময় এটি দেখেছি যে আসলে অনেকে হচ্ছে কুমিরের কাছে মানত করে, বা এই জিনিসগুলো অভিযোগগুলো আসলে মাজার ঘিরে হচ্ছে শোনা যায় আর কি। তো আমরা মাজারের পুকুর বা দিঘি এবং হচ্ছে এর চারপাশ ঘুরে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব।
আমরা যে রাস্তা ধরে প্রবেশ করেছিলাম একদম সেই রাস্তা ধরে হচ্ছে বেরিয়ে আসছি। তো আপনারা হচ্ছে খুব সহজে হচ্ছে এই মাজার শরীফটি হচ্ছে চাইলে ভিজিট করতে পারেন। তো যদি হচ্ছে আপনারা সকালবেলা প্রথম এখানে আসেন, তো এখানে প্রথম ভ্রমণ করে দেন হচ্ছে আপনারা হচ্ছে ষাট গম্বুজ মসজিদে ভিজিট করতে পারেন এবং এখান থেকে নাস্তা করে নিতে পারেন। তো যেহেতু অলরেডি 11টার মতো বেজে গিয়েছে, হয়তো বাগেরহাট জাদুঘরটি হচ্ছে ওপেন হয়েছে। আমরা আবার 10 টাকা অটো ভাড়ায় আবার ষাট গম্বুজ মসজিদে চলে আসলাম এবং গেটে আমার যে টিকিটটি ছিল সেটি দেখালাম এবং আমরা এখন দেখলাম যে জাদুঘরটি অলরেডি ওপেন হয়েছে। তো এখানে প্রবেশের জন্য আলাদা কোনো টাকা আপনাকে দিতে হবে না। আপনার যেটি করতে হবে, আপনার যেই প্রবেশের জন্য যে 30 টাকা দিয়ে হচ্ছে আপনি টিকিটটি কেটেছিলেন, সেই টিকিটটি যদি হচ্ছে আপনি এখানের গেটে দেখান, তাহলে আপনি এখানে বিনা টাকায় হচ্ছে প্রবেশ করতে পারবেন। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে ষাট গম্বুজ মসজিদে একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছিল। তাছাড়া ভেতরে প্রায় 3-4টি কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষতে হচ্ছে অনেক আগেকার জিনিসপত্রগুলো আসলে এখানে প্রদর্শন করা হয়েছে। এছাড়া আমরা মাজার শরীফে যেই পুকুরের কুমিরের কথা বলছিলাম, সেটার একটি প্রতিকৃতি হচ্ছে এখানে আসলে তুলে ধরা হয়েছে। কালো পাহাড়, যে কুমিরটির নাম আসলে সবসময় শোনা যায়, দেখতে পাচ্ছেন, সেটারই একটি প্রতিকৃতি আসলে তুলে ধরা হয়েছে জাদুঘরে, যে আসলে কুমিরটি কেমন ছিল। এখানে একটি ছোট্ট একটি ইতিহাস এখানে লিখে দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে এটি জেনে নিতে পারেন। এছাড়া প্রতিটি রুমে হচ্ছে বেশ কিছু জিনিস হচ্ছে এখানে দেয়া আছে, মাটির তৈরি, সিরামিক্সের তৈরি, কাঠের তৈরি বা পোড়ামাটির তৈরি যে জিনিসগুলো আছে, আর শত শত বছর আগে 1500 শতাব্দীতে যে জিনিসগুলো ছিল, ব্যবহৃত হতো, এবং ষাট গম্বুজ মসজিদে যে জিনিসগুলো ছিল এবং সেগুলোর পুরাতন ছবিগুলো কেমন ছিল এবং ব্যবহৃত জিনিসপত্রগুলো তখনকার আমলের। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা জাদুঘরে পেয়ে যাবেন। এছাড়া বাগেরহাটের ইতিহাস এবং ষাট গম্বুজ মসজিদের ইতিহাস, জাদুঘরের পরিচিতি, এই সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের ম্যাপ এবং বাগেরহাটের ম্যাপ কোথায় কি আছে এবং সুন্দর একটি পরিচিতি হচ্ছে আপনারা এই জাদুঘরের ভেতর থেকে পেয়ে যাবেন। বাগেরহাট জাদুঘর ভিজিট করার পরে হচ্ছে আমরা এখন বাগেরহাট ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ থেকে বেরিয়ে আসব এবং এখান থেকে হচ্ছে যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেভাবে হচ্ছে বাসে করে হচ্ছে আবার খুলনায় ব্যাক করব। আর আপনারা যারা এখান থেকে ঢাকা চলে যাবেন, তারা যেভাবে এসেছিলেন বাগেরহাট বাস স্ট্যান্ড অথবা খুলনা থেকে হচ্ছে ঢাকায় ফেরত যেতে পারবেন। এবং গেটের অপোজিটে যেখানে বাস নামিয়ে দিয়েছিল, ঠিক অপোজিটে হচ্ছে আপনি যদি খুলনা দিকে যেতে চান, তাহলে এখান থেকে একইভাবে 100 টাকায় ভাড়ায় আপনি খুলনার সোনারগাঁ পর্যন্ত চলে আসতে পারবেন। আর যদি খুলনার রাতের সৌন্দর্যটা দেখার ইচ্ছে হয়, তাহলে ঠিক খুলনা শহরের ভেতরে নিউ মার্কেটের সামনে আই লাভ খুলনা, এই ভিউটা পেয়ে যাবেন। এছাড়াও খুলনার নিউ মার্কেটে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকানপাট পেয়ে যাবেন। যেরকম এখানে আমি পেয়েছিলাম প্রায় অনেক আইটেমের ভর্তা ছিল, সাথে হচ্ছে এরকম রুটির মতো ছিল। তো এগুলো ট্রাই করতে পারেন। এছাড়াও খুলনার নিউ মার্কেটে হচ্ছে বিভিন্ন ধরনের যেই স্ট্রিট ফুড বা ফাস্টফুডগুলো আছে, এগুলোর বেশ কিছু দোকান আছে। তো এটা হচ্ছে রাতে খুব জাঁকজমক থাকে নিউ মার্কেট এরিয়াতে। তো আপনারা চাইলে এখান থেকেও বিকেলের বা সন্ধ্যার নাস্তাটা করতে পারেন। এছাড়া চাইলে খুলনা শহরটি ঘুরে দেখতে পারেন। চাইলে হচ্ছে রিক্সা দিয়ে হচ্ছে খুলনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে দেখতে পারেন, কারণ হচ্ছে খুলনা শহরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া যারা শহরের ভেতরে থাকতে চান, খুলনার ভেতরে যদি হোটেলে থাকতে চান, তাহলে এখানে সিটিন হোটেলটি খুবই ভালো, চাইলে এখানে স্টে করতে পারেন। এছাড়া খুলনার ভেতরে অন্যতম একটি ঘোরার মতো স্থান হচ্ছে চরের হাট। এখানে আপনারা ভৈরব নদীর উপরে অবস্থিত দ্য অ্যাঙ্কার নামে ভাসমান একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানকার সৌন্দর্য, খুলনার সৌন্দর্য উপভোগ করে আপনারা আবার ঢাকায় ফেরত চলে যেতে পারবেন রাতের বাসে বা ট্রেনে। ঐতিহ্যবাহী বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করার আমন্ত্রণ রইল সবাইকে। আর আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। হয়তো অনেক ইনফরমেশন ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাই আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রাভেল করুন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।